সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত হোম স্কুল প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক বিজ্ঞান। শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায় পরিবেশ দূষণ এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আশা করছি আজকে আমার এই আলোচনা তোমাদের অনেক উপকারে আসবে, এই প্রত্যাশায় আলোচনা শুরু করছি। দেখো, প্রথমে আলোচ্য বিষয়গুলো আমি যদি একটু খেয়াল করি। দেখো, আলোচ্য বিষয়গুলো হচ্ছে পরিবেশ দূষণ কি, বিভিন্ন প্রকার পরিবেশ দূষণের কারণ এবং এর প্রভাব আলোচনা। আচ্ছা, প্রথমেই দেখো তাহলে পরিবেশ দূষণটা কি। বেঁচে থাকার জন্য আমরা নানাভাবে পরিবেশকে ব্যবহার করি, ফলে পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটে। এই পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয়, তখন কিন্তু তাকে আমরা পরিবেশ দূষণ বলছি। তার মানে পরিবেশ দূষণটা কি, যে আমরা কি করি, আমাদের বেঁচে থাকার জন্য পরিবেশকে আমরা নানাভাবে ব্যবহার করছি। এই ব্যবহারের কারণে কিন্তু পরিবেশটা আর আগের মতো থাকছে না, পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনটা যখন আমাদের ক্ষতির কারণ হয়ে যায়, তখনই কিন্তু তাকে আমরা বলছি পরিবেশ দূষণ। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে দেখো, পরিবেশ দূষণ কত রকমের হয়। পরিবেশ দূষণ কিন্তু আমরা তোমাদের বইয়ে 4 ধরনের পরিবেশ দূষণ নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ এবং শব্দ দূষণ। প্রথমেই আসো বায়ু দূষণটা কি। এই দূষণগুলোর মধ্যে বায়ু দূষণটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বায়ু আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান, তোমরা জানো। এখন বায়ুটা কেন দূষিত হচ্ছে, কি কারণে বায়ু দূষণটা হয়, প্রথমে আমরা এইটা খেয়াল করি যে বায়ু দূষণটা কেন হয়। বিভিন্ন প্রকার ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত হয়। যানবাহন এবং কলকারখানার ধোঁয়া বায়ু দূষণের প্রধান কারণ। গাছপালা এবং ময়লা আবর্জনা পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়ার মাধ্যমেও বায়ু দূষিত হয়। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা এবং মলমূত্র ত্যাগের ফলে বাতাসে দুর্গন্ধ ছড়ায়, ফলে বায়ু দূষিত হয়। তাহলে তোমরা বুঝতে পারলে কেন বায়ু দূষিত হচ্ছে। আমাদের নানান কর্মকাণ্ড, যেগুলো নাকি বিভিন্ন রকমের ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া, এগুলো যখন বায়ুতে মিশে যাচ্ছে, তখন কিন্তু বায়ু দূষিত হচ্ছে। তারপরে এই যে রাস্তায় অনেক রকম যানবাহন চলছে, এগুলোর কালো ধোঁয়া আছে, এগুলোর কালো ধোঁয়া, তারপরে গাছপালা বিভিন্ন ময়লা আবর্জনা পোড়ানোর ফলে যে একটা কালো ধোঁয়ার সৃষ্টি হয়, সেই কালো ধোঁয়ার মাধ্যমেও কি হচ্ছে, বায়ু দূষিত হচ্ছে। এছাড়া আমরা কি করছি, ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলছি, এই ময়লা আবর্জনা পড়ছে, একটা দুর্গন্ধ ছড়াচ্ছে, এই দুর্গন্ধ বাতাসে মিশেও কিন্তু বাতাসটা দূষিত হচ্ছে। তাহলে আমরা বায়ু দূষণের কারণগুলো জানি। এগুলো কিন্তু তুমি পয়েন্ট, যখন কিনা তোমাকে প্রশ্ন করবে বায়ু দূষণের কারণগুলো লিখো, তখন কিন্তু প্রত্যেকটা কারণ তুমি পয়েন্ট করে লিখবে। আমি তখন বললাম বিভিন্ন কারণগুলো কিন্তু আমি লাইন বাই লাইন বলে যাচ্ছি, কিন্তু যখন তোমাকে বলবে বায়ু দূষণের কারণ লিখো, তখন কিন্তু তুমি পয়েন্ট করে লিখবে যে একটা কারণ কি, যে কলকারখানার কালো ধোঁয়া, বিভিন্ন ধূলিকণা, তারপরে দুর্গন্ধ ইত্যাদি বাতাসে মিশে বায়ু দূষিত করে। আর একটা কারণ লিখবে যে যানবাহন এবং কলকারখানার যে ধোঁয়া, এগুলো বাতাসে মিশে বায়ু দূষিত করে। আর একটা কারণ লিখবে গাছপালা এবং ময়লা আবর্জনা পোড়ানোর ফলে যে সৃষ্ট ধোঁয়া হয়, এটার কারণেও বায়ু দূষিত হয়। তারপর আরেকটা কি লিখবে, যে যেখানে সেখানে মলমূত্র ত্যাগের ফলে যে দুর্গন্ধ ছড়ায় বাতাসে, এটার কারণেও বায়ু দূষিত হয়। এই বিভিন্ন কারণগুলো তোমরা কিন্তু তখন পয়েন্ট করে লিখবে। এরপরে দেখো, এই বায়ু দূষণের এই যে কারণ, এই যে বায়ুগুলো দূষিত হয়ে গেল, এর ফলে কি হচ্ছে, এটাই কিন্তু এর প্রভাব। যে বায়ু দূষণের ফলে কি কি হচ্ছে, এটাই হচ্ছে তার প্রভাব। এখন দেখো, বায়ু দূষণের ফলে কি কি হয়। বায়ু দূষণের ফলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি মানে ক্ষতিটা আমাদের হয়, সেটা হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন, অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়। বায়ু দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়, যার কারণে কি হয়, তোমার যে হিমবাহ, তারপরে বরফগুলো, এগুলো গলে যায়। এগুলো গলে আস্তে আস্তে পাহাড় থেকে নিচে পানি হয়ে নেমে আসার ফলে সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বেড়ে যায়। সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে কি হবে,
স্বাভাবিকভাবেই পৃথিবীর নিম্নাঞ্চলগুলো প্লাবিত হবে। তার মানে বায়ু দূষণের একটা অনেক বড় প্রভাব আমাদের পৃথিবীর উপর পড়ছে। আচ্ছা, এরপর দেখো বায়ু দূষণের ফলে আর কি হয়? বায়ু দূষণের ফলে আরো হয় অ্যাসিড বৃষ্টি হয়। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো মিস অ্যাসিড বৃষ্টিটা কি? অ্যাসিড বৃষ্টিটা হচ্ছে সালফার ডাই অক্সাইডের যে সালফার ডাই অক্সাইড এটা বৃষ্টির পানির সাথে মিশে বৃষ্টির পানিটাকে অ্যাসিড যুক্ত করে ফেলে। এটাকে আমরা বলছি অ্যাসিড বৃষ্টি। এটা কিন্তু পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। অ্যাসিড বৃষ্টি হয়। তারপর আর কি হয়? আমাদের মানব জাতি বিভিন্ন ধরনের রোগ, সেটা তোমার শ্বাস ফুসফুসের বিভিন্ন রোগ, ফুসফুসের ক্যান্সার, এছাড়াও তোমার আরো অনেক ধরনের রোগ হয়ে থাকে এই বায়ু দূষণের কারণে। আচ্ছা, এরপর দেখো পানি দূষণ। তাহলে তোমরা এটা কিন্তু প্রভাব নিয়ে বায়ু দূষণের প্রভাব কিন্তু বুঝতে পারলে এর প্রভাবে কি কি হচ্ছে। আচ্ছা, এরপরে চলে আসো পানি দূষণ। পানি দূষণটা কি? পানিতে বিভিন্ন ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়ে পানি দূষিত হয়। পয়ঃনিষ্কাশন এবং গৃহস্থলীর বর্জ্য অথবা কারখানার ক্ষতিকর বর্জ্য পদার্থের মাধ্যমে পানি দূষিত হয়। এছাড়া ময়লা আবর্জনা পানিতে ফেলা, কাপড় ধোয়া, গোসল করা ইত্যাদির মাধ্যমে পানি দূষিত হয়। তাহলে পানি দূষণের কারণগুলো কিন্তু তোমরা জানলে যে পানিতে বিভিন্ন রকম ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়ে কিন্তু পানিটা দূষিত হচ্ছে। অনেক সময় দেখবে আমাদের বেশিরভাগ কলকারখানা, যে ইন্ডাস্ট্রিগুলো, শিল্প কারখানা, এগুলো কিন্তু নদীর পাশেই সাধারণত গড়ে ওঠে। এই কলকারখানার বর্জ্য কিন্তু সরাসরি দেখা যায় কি নদীর সাথে এর সংযোগ করা থাকে, যার ফলে কি হয় এই কলকারখানার বর্জ্যগুলো নদীতে মিশে নদীর পানিকে দূষিত করে। তারপরে দেখা যাচ্ছে কি আমরা অনেক সময় দেখা যায় কি একই পুকুরে কেউ গোসল করছে, কেউ থালা বাসন ধুচ্ছে, কেউ কাপড় ধুচ্ছে, যার কারণে কিন্তু সেখানে পানিটা আর বিশুদ্ধ থাকছে না, সেই পানিটাও দূষিত হয়। এছাড়াও গৃহস্থলীর বিভিন্ন জিনিসপত্র যদি আমরা পানিতে ফেলে দিই সেখানেও সেই কারণেও কিন্তু পানিটা দূষিত হচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারবে যে পানিটা কি কি কারণে দূষিত হচ্ছে। এখন পানি দূষণের যে প্রভাবটা, ক্ষতিকর প্রভাব, পানি দূষণের ফলে আমাদের কি ক্ষতি হচ্ছে, কি প্রভাব ফেলছে পরিবেশের উপর, সেটা যদি আলোচনা করি তাহলে কি কি প্রভাব ফেলে। প্রথমেই আমরা আমাদের শরীরের কথা চিন্তা করি যে এই পানি দূষণের ফলে আমাদের কি ক্ষতি হয়, মানুষের কি ক্ষতি হয়, জীবের কি ক্ষতি হয়। আমাদের কি ক্ষতি হয়? মানুষের বিভিন্ন রকম পানিবাহিত রোগ হয়, যেমন ডায়রিয়া, কলেরা, টাইফয়েড। এছাড়া আর কি হয়? বিভিন্ন চর্মরোগ জাতীয় সমস্যা, এগুলো পানির কারণে হয়। দূষিত পানিতে যখন আমরা গোসল করি ওই পানির কারণে আমাদের বিভিন্ন রকম চর্মরোগের সৃষ্টি হয়। তারপরে কি হয়? পানিতে যেসব জলজ প্রাণী থাকে এই জলজ প্রাণীগুলো অনেকগুলো মারা যায় দূষিত পানিতে থাকতে থাকে। তার ফলে কি হয় যে পানির মধ্যে যে একটা খাদ্য শৃঙ্খল আছে সেই খাদ্য শৃঙ্খলটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ খাদ্য শৃঙ্খল তো তোমরা জানোই যে একটা প্রাণীর সাথে আরেকটা প্রাণীর যে খাদ্যের যে শৃঙ্খল, খাদ্যের যে চেইন, সেটাকে আমরা বলি খাদ্য শৃঙ্খল, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। যার কারণে কি হচ্ছে? জলজ প্রাণীর মধ্যে কিন্তু একটা বৈসাদৃশ্য সৃষ্টি হয় প্রাণীদের মধ্যে। তাহলে এটা একটা অনেক বড় সমস্যা পানি দূষণের। এরপরে দেখো মাটি দূষণটা কি? কেন মাটি দূষণ হয়? বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মাটিতে মেশার ফলে মাটি দূষিত হয়। কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশক, গৃহস্থলী এবং হাসপাতালের বর্জ্য, কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ এবং তেল ইত্যাদির মাধ্যমে মাটি দূষিত হয়। তোমরা জানলে কি কারণে মাটি দূষিত হয়? বিভিন্ন রকম প্লাস্টিক, পলিথিন ইত্যাদি যখন আমরা যত্র মাটিতে ফেলে দিই এগুলো কিন্তু মাটিতে মিশে যায় না, এগুলো কিন্তু মাটির মধ্যেই ওইভাবেই থেকে যায়। এগুলোর কারণে মাটি দূষিত হয়। তারপরে কি হয়? আমাদের হসপিটালের যে বর্জ্যগুলো আছে, সিরিঞ্জ, তারপরে তোমার বিভিন্ন রকম স্যালাইনের ব্যাগ, পলিথিন, এগুলো কিন্তু আমরা যে কোনো জায়গায় ফেলে দিই, এগুলো কিন্তু মাটিতে মিশে না, এগুলো কিন্তু মাটির উর্বরতা নষ্ট করে ফেলে, এগুলো মাটির দূষণ করে। এরপরে আসো বিভিন্ন আমরা যে জমিতে যে কীটনাশক এবং রাসায়নিক সারগুলো ব্যবহার করছি, এগুলো যখন অতি মাত্রায় আমরা এগুলো ব্যবহার করি, এটাও কিন্তু মাটি দূষণের একটা অন্যতম প্রধান কারণ। কারণগুলো জানলাম, মাটি দূষণের কারণগুলো কি কি। এখন দেখো এর প্রভাবটা কি, মাটি দূষণের যে ফলে পরিবেশে কি এর প্রভাব পড়ছে। মাটি দূষণের ফলে কি হয়? মাটি দূষণের ফলে দেখা যায় যে মাটির যে উর্বরতা, এই উর্বরতাটা নষ্ট হয়ে যায়। আর মাটির উর্বরতা যদি নষ্ট হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে সেখানে ফসলের ফসলটা কম ফলবে,
কাজেই ফসল যদি কম ফলে আমাদের খাদ্য উৎপাদন হারটাও কমে যাবে, কাজে আমাদের খাদ্য চাহিদা আস্তে আস্তে খাদ্য চাহিদা আমাদের মেটানো সম্ভব হবে না, এটা একটা সমস্যা। তারপরে কি হবে, মাটির উর্বরতা নষ্ট হয়ে গেলে ফসল গাছপালার নষ্ট হয়ে যাবে। তো গাছপালা যদি নষ্ট হয়ে যায় সেখানে জীবের বিভিন্ন ধরনের, গাছে কিন্তু আমরা জানি গাছে বিভিন্ন ধরনের জীবজন্তু বসবাস করে, তোমরা জানো, পশু পাখি বিভিন্ন জীবজন্তু কিন্তু পোকামাকড় গাছেই জীবন ধারণ করে, গাছে তাদের আবাসস্থল। তাহলে গাছ যদি নষ্ট হয়ে যায় সেই সব জীবগুলোর আবাসস্থলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এই নষ্ট হওয়ার কারণে ওরাও কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। তারপরে কি হবে, মাটি দূষণের ফলে এই যে দূষিত মাটিতে যে সব ফসলগুলো চাষ হবে সেই ফসলগুলো খেয়ে কিন্তু আমরাও আস্তে আস্তে দূষিত খাবার ফসলগুলো ফলমূলগুলো খেয়ে আমাদের শরীরেও ওই বিষক্রিয়ার কারণে বিভিন্ন রকম রোগ ব্যাধির সৃষ্টি হবে। কাজে মাটি দূষণের প্রভাবটাও কিন্তু তোমরা বুঝতে পারবে। এরপর দেখো শব্দ দূষণ। শব্দ দূষণটা কি? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শব্দ দূষণ কি? দেখো, পরিবেশে যখন স্বাভাবিক মাত্রার চেয়ে অধিক মাত্রার শব্দ, অধিক মাত্রার উচ্চ শব্দ জীব এবং তার চারপাশের পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলে, তখনই কিন্তু তাকে আমরা শব্দ দূষণ বলি। বিনা প্রয়োজনে হর্ন বাজিয়ে এবং উচ্চ স্বরে গান বাজিয়ে, লাউড স্পিকার বা বাইক বাজিয়ে মানুষ শব্দ দূষণ করছে। তাহলে দেখো, পরিবেশে যখন কি হয়, স্বাভাবিক যে মাত্রাটা মানুষ সহ্য করতে পারে, এটাকে আমরা বলছি স্বাভাবিক মাত্রা, এর থেকে যখন বেশি হয়ে যাবে তখন সেটা কিন্তু মানুষের সহ্যের বাইরে চলে যায়, সেটা কিন্তু বিরক্তি উদ্রেক করে, সেটা উচ্চ মাত্রার শব্দ এবং সেটার কারণে ক্ষতিকর প্রভাব পড়ে আমাদের। এটাকে আমরা বলছি শব্দ দূষণ। যে যখন কিনা আমরা দেখি যে রাস্তায় কোনো ট্রাফিক জ্যাম নেই, কিচ্ছু নেই, তারপরেও অনবরত গাড়ি হর্ন বাজিয়ে যাচ্ছে, এটা কিন্তু শব্দ দূষণ। তারপরে দেখি অনেক কোনো কারণ নাই, কিচ্ছু নাই, অনেক উচ্চ স্বরে মাইক বাজাচ্ছে, এটাও এক ধরনের শব্দ দূষণ। আশা করি তোমরা শব্দ দূষণ বুঝতে পারলে। এখন এই শব্দ দূষণের কারণগুলো আমরা জানলাম, কি কি কারণে শব্দ দূষণ হচ্ছে, কিন্তু এর প্রভাবটা কি, এর কারণে কি হয়। দেখবে শব্দ দূষণ, যেই যে শব্দ দূষণ, এটার প্রভাবটা কিন্তু খুব মাইল্ড একটা প্রভাব। এই প্রভাবটা কিন্তু আমরা খুব বুঝতে পারি না, কিন্তু ভিতরে ভিতরে হয়ে যায়। কিরকম একটা, এই শব্দ দূষণের ফলে আমাদের শ্রবণ শক্তিটা, কানের যে শ্রবণ শক্তি, এটা নষ্ট হতে থাকে। তারপরে কি হয়, অবসন্নতা আসে শরীরের মধ্যে, অমনোযোগিতা আসে, অবসাদগ্রস্ত হয়ে যাই আমরা। তারপরে কি হয়, আমাদের কর্মদক্ষতা হ্রাস পায়। আমরা কি করি, আমাদের ঘুম কম হয়, ঘুমের ব্যাঘাত ঘটে। এছাড়া কি হয়, যদি কোনো হসপিটালে অসুস্থ রোগী থাকে, বাসায়ও অনেক সময় অসুস্থ রোগী থাকে, তাদের এই শব্দ দূষণটা অনেক ক্ষতির কারণ পড়ে। তাহলে তোমরা বুঝতে পারলে শব্দ দূষণটার প্রভাবে কি কি হয়। এখন দেখো, এই অধ্যায়ে আমরা কি কি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শিখব। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আছে পরিবেশ দূষণ কি, যেটা কিনা একটু আগে আমি আলোচনা করেছি। এরপরে দেখো বায়ু দূষণের ফলে কি হয়। বায়ু দূষণের ফলে কি কি হয় আমি কিন্তু অনেক ডিটেইলস অনেক আলোচনা করেছি, তোমরা খুব পটপট করে সংক্ষিপ্ত হলে খুব সংক্ষিপ্ত করে লিখবে যে এর ফলে কি কি হয়। যেমন বায়ু দূষণের ফলে কি হয়, বায়ু দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়, বায়ু দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হয়, বায়ু দূষণের ফলে আর কি হয়, বায়ু দূষণের ফলে আমাদের নানান রকমের ফুসফুসের রোগ হয়, ক্যান্সার হয়, এগুলো লিখবে। তারপরে দেখো পরিবেশ দূষণের উৎস সমূহ কি। পরিবেশ দূষণের উৎস সমূহ হচ্ছে জীবাশ্ম জ্বালানি ব্যবহার। ঠিক আছে, জীবাশ্ম জ্বালানি বলতে কি বুঝি আমরা? জীবাশ্ম জ্বালানি হলো যেসব জ্বালানি, যেসব হচ্ছে খনিজ দ্রব্য, যেটা কিনা ভূগর্ভে সঞ্চিত থাকে, সেগুলোকে যখন আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি সেটাই হচ্ছে জীবাশ্ম জ্বালানি। সেগুলো হলো কয়লা, প্রাকৃতিক গ্যাস, তেল, এগুলোই হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তো দেখো, এই জীবাশ্ম জ্বালানির ব্যবহারটাই হচ্ছে আসলে পরিবেশ দূষণের উৎস, মূল কারণ এটা। এরপরে দেখো পরিবেশ সংরক্ষণের 5টি উপায় যদি তোমাকে বলে, পরিবেশ সংরক্ষণের 5টি উপায় কি। এখন দেখো, তোমরা কিন্তু পরিবেশ দূষণ অনেকগুলো কারণ জানো, এই কারণগুলো যদি আমি স্টপ করে দিই, বন্ধ করে দিই, তাহলে কিন্তু আমি সংরক্ষণ করতে পারবো। তার মানে আমি কিন্তু এখানে অনেকগুলো কারণ জানতে হচ্ছে যেগুলো কারণ কিনা পরিবেশ দূষণ হচ্ছে। তাহলে সংরক্ষণ কিভাবে করব, ওই কারণগুলোকে আমি করতে দিব না, তাহলে কিন্তু আমি সেইভাবেই কিন্তু আমি পরিবেশটাকে সংরক্ষণ করতে পারবো। তোমাকে বলেছি সংরক্ষণের 5টি কারণ, তুমি দেখবে 5টি কারণ কি, যে যেখানে সেখানে আমরা মলমূত্র ত্যাগ করবো না। তারপরে কি,
যানবাহন এবং কলকারখানার কালো ধোঁয়া নির্গত না হয় সেই ব্যবস্থা নেওয়া। তারপরে কি কৃষিকাজে যেমন রাসায়নিক এবং কীটনাশক মাত্রাতিরিক্ত ব্যবহার না করা, এগুলো বিভিন্ন কারণ রয়েছে, 5টি কারণ চেয়েছে, 5টি কারণ। এরপরে দেখো রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্ন, এইগুলো প্রশ্ন কিন্তু করলে তুমি যোগ্যতা ভিত্তিক যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। দেখো আছে পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব সমূহ ব্যাখ্যা করো। এই যে পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব, আমি কিন্তু প্রত্যেকটা দূষণের ক্ষতিকর প্রভাব আলাদা আলাদা করে তোমাদেরকে বুঝিয়ে বলেছি। এখন যখন পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব বলবে তখন তোমাকে কিন্তু বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব লিখতে হবে, পানি দূষণেরটাও লিখতে হবে, মাটি দূষণেরটাও লিখতে হবে, শব্দ দূষণেরটাও লিখতে হবে। সবগুলো দূষণের প্রভাব তুমি পরপর বুঝিয়ে এই অ্যান্সারটা তুমি করবে। এরপরে আসো শব্দ দূষণ কি? শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব। শব্দ দূষণ কি আমরা শিখেছি, তার ক্ষতিকর প্রভাব কি সেটাও আমরা আলোচনা করে ফেলেছি। এরপর দেখো মাটি দূষণ কেন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মাটি দূষণ কেন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? আমি একটু আগে বলেছি মাটি দূষণ হলে কি হয়, মাটির উর্বরতা নষ্ট হয়, মাটির উর্বরতা নষ্ট হলে ফসল কম হবে। আর কি বলেছি, মাটির উর্বরতা নষ্ট হলে মাটি দূষণের ফলে যে মাটি দূষিত মাটিতে যে ফসলটা হবে সেই ফসলটা খেয়ে আমরা কি হবো, যে ওই দূষিত ফলটা খেয়ে আমাদের শরীরের মধ্যে সেই বিষক্রিয়া নিয়ে আমাদের শরীরটা রোগগ্রস্ত হয়ে যায়। এই কারণে কিন্তু মাটি দূষণ কেন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই কারণগুলোর কারণে ক্ষতিকর। আচ্ছা, এরপর দেখো জনসংখ্যা বৃদ্ধির ফলে কেন পরিবেশ দূষিত হয়। এটা কিন্তু আমরা জানি জনসংখ্যা বৃদ্ধির ফলে কেন পরিবেশ দূষিত হয়। কারণ যখন একটা দেশে জনসংখ্যা অনেক বেড়ে যাবে, একটা দেশ কেন, একটা এলাকায় তুমি চিন্তা করো, যে এলাকায় অনেক বেশি লোকজন, আমরা যদি ঢাকা শহরের কথা চিন্তা করি, আমাদের সারা বাংলাদেশের তুলনায় ঢাকায় সবচেয়ে বেশি মানুষ। এই কারণে কিন্তু ঢাকায় সবচেয়ে পরিবেশটা দূষিত। তোমরা যদি খেয়াল করো, ঢাকার বাইরের শহরগুলোতে তুমি গিয়ে দেখো সেখানকার পরিবেশটা কিন্তু অনেক নির্মল। কেন? কারণ সেখানে জনবসতি কম। শুধুমাত্র এই কারণে জনবসতি বেশি হলে সেখানে অনেক মানুষের আনাগোনা, যানবাহন বেশি চলবে, সেখানে সবকিছু মানে শিল্প কারখানা বেশি গড়ে উঠবে, মানুষের কর্মসংস্থানের জন্য, তার আশ্রয়ের জন্য বেশি ঘরবাড়ি তৈরি করতে হবে। যার কারণে কি হবে, গাছপালা কেটে ফেলে লোকালয় সৃষ্টি করতে হবে। এই কারণগুলোর কারণে কিন্তু পরিবেশটা দূষিত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থী। আজকে এই পর্যন্তই। এরপর কোনো একদিন অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব, সেই প্রত্যাশায় ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।